আমাদের ক্লাস ফোল্ডারে চলে যাই। আমাদের ইন্ডেক্স পেজটা ছিল এখানে, তাই না? ওপেন করি। আচ্ছা, আমরা এগুলো করছিলাম, আমরা এখান দিয়ে মুছে দিলাম, তাই না? দরকার নেই আমাদের, আগে যেহেতু আছে ফাইলে, রাখার দরকার নেই। আচ্ছা, ব্যাপার হচ্ছে প্রথম দিন আমরা এরকম দেখি নাই, আমরা এখন দেখি যে আমরা HTML5 কিভাবে আনতে পারি। HTML5 আনতে গেলে আমাদের যেটা করতে হয়, এভাবেও লিখতে পারেন, আবার এভাবেও লিখতে পারেন। সমস্যা নাই, ঠিক আছে। তবে আমরা একটু দেখে আসি যে এরা কিভাবে লেখে। দেখেন, এরা সবগুলো বড় হাতের লিখছে, ঠিক আছে। না, এটা একটা প্লাগইন ইউজ করে। এখন ব্যাপার হলো HTML5 কেন দরকার? আমরা তো আগে করতেছিলাম, সবই হচ্ছিল, তাই না? ওটা HTML এর ভার্সন কিভাবে বুঝবো? ব্যাপারটা হলো ওটা কোর HTML, মানে প্রথমের দিকের জিনিসগুলো করে। তবে হ্যাঁ, ব্যাপারটা হলো ব্রাউজার যেহেতু অন্য জিনিসগুলো সাপোর্টেড হয়ে গেছে এখন, এজন্য খুব একটা প্রবলেম হয় না। ব্রাউজার গুলো এই জিনিসগুলো সাপোর্ট করার জন্য অলরেডি তারা সিস্টেম করে রাখছে, এই জন্য খুব একটা সমস্যা হয় না, ঠিক আছে। এখন ব্যাপার হলো যে আমরা তো এটা জানি প্রত্যেকটা জিনিসের নতুন আপডেট ভার্সন, পুরানো ভার্সন সাথে নতুন কিছু, তাই তো? পুরানটা বাদ দিয়ে কিন্তু আপডেট হয় না, পুরানটা সাথে থাকে, তার সাথে নতুন কিছু অ্যাড হয় বা কিছু বাদ যায়। তো HTML5 এর ক্ষেত্রেও তাই, কিছু কিছু নতুন নতুন ট্যাগ যুক্ত হয়েছে, আবার কিছু ট্যাগ বাদ গেছে। এটা যদি আপনি দেখতে চান যে কি কি নতুন অ্যাড হলো, W3 এর কথা বলছিলাম না, ওখানে চলে যাবেন বা গুগল সার্চ করবেন, দেখতে পারবেন, ঠিক আছে। একটু ঘাটাঘাটি করবেন কোথায় কি আছে। অডিও ভিডিও, আমরা আগে সরাসরি ওয়েবসাইটে অডিও ভিডিও নিয়ে কাজ করতে পারতাম না, ফ্ল্যাশ ইউজ করতে হতো। ফ্ল্যাশ নাম শুনছেন? ফ্ল্যাশ প্লেয়ার, ওইসব দিয়ে বানাতে, মানে ওই ফ্ল্যাশটা চলতে গেলে ফ্ল্যাশ প্লেয়ারটা লাগতো, কিন্তু এই সব কাজগুলো করতে হতো ফ্ল্যাশ দিয়ে। আগে বলতো না ব্রাউজারে গেলে ফ্ল্যাশ প্লেয়ার আপডেট দিন, ইনস্টল করেন। আমরা ওই যে কি জানি adobe.com এখানে যাই, আবার Adobe ওই যে ফ্ল্যাশ প্লেয়ার ডাউনলোড করতে হতো। এখন কিন্তু এই ঝামেলাগুলো কমে গেছে, এত কিছু করতে হয় না, কারণ সরাসরি HTML5 এর ভিতরে আমরা অডিও বা ভিডিও প্লে করতে পারি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও বা অডিও সবকিছুই, বা আইফ্রেম দিয়ে আমরা অন্য জায়গার লিঙ্ক শো করতে পারি, সব কিছুই এখন সহজে করা যায়, এই জন্য কিন্তু এত ঝামেলা নাই। এরপরে আঁকাআঁকির কিছু কাজ আছে, SVG যেগুলো বলে, মনে করেন আপনি এরকম একটা লাইন আঁকতেছেন, এইসব কাজগুলো বিভিন্ন রকম, ক্যানভাস তো বোঝেন, যেখানে আঁকাআঁকি করা হয়, এই ধরনের কাজগুলো HTML5 এ ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। আবার কিছু কিছু জিনিস বাদও গেছে, ওখানে দেখতে পারবেন, সমস্যা নেই। এখন ব্যাপার হলো এটা দিলাম মানে 5 সাপোর্ট দিলাম, তো আমরা যাই করি না কেন HTML5টা সাপোর্ট দিব এই জন্য, কারণ এখন প্রত্যেকটা ব্রাউজার HTML5
সাপোর্ট করে। এই জন্য আমরা সাপোর্টটা দিয়ে নেব, তাহলে হবে কি আমরা ওই HTML5 এর পুরো ফিচারটা যখন ইচ্ছে তখন ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা আগে যা লিখছিলেন তার সাথে এই জিনিসটাই অ্যাড হয়ে থাকবে, অ্যাড করে নেবেন, ঠিক আছে। এখন আজকে আমরা দেখতে যাচ্ছিলাম একটা ফর্ম। আমরা কোনো জায়গায় দেখি না যে কোনো একটা ফর্ম ফিল আপ করে দিই, যেমন কন্ট্যাক্ট ফর্ম, বা কোনো জায়গায় মেইল সাবমিট করি, বা অন্য কোনো কিছু একটা। এই ধরনের যত জায়গায় আপনি কোনো ডাটা ফিল আপ করে দেন, দিলে সেটা সার্ভারে যে জমা হয়, এ ধরনের কাজের জন্য আপনাকে ফর্ম ইউজ করতে হবে। তো দেখেন আমরা ফর্ম লিখি, এরকম একটা ট্যাগ আছে, ফর্ম শুরু হলো, ফর্ম শেষ হলো, কিন্তু এই ফর্মের কিছু অ্যাট্রিবিউট আছে। দেখেন এটা হচ্ছে কি, ফর্মটা শুরু হলো, এটা ফর্মটা শেষ হলো, কিন্তু এখানে আমাদের কিছু অ্যাট্রিবিউট দিতে হয়। সেটা কি? একটা হলো অ্যাকশন, মেথড, এগুলো আপাতত আপনাদের অত কিছু জানার দরকার হবে না। অ্যাকশনটা হলো কি, এই ফর্মটা সাবমিট করা হলো কোন পেজে যাবে, আর মেথডটা হলো কি উপায়ে এর থেকে ডাটা নেওয়া যাবে, ঠিক আছে। আপাতত আমরা সরাসরি এখানে দুইটা মেথড ইউজ করা যায়, একটা হলো গেট আর একটা হলো পোস্ট। ব্যাপার হলো যদি আমি এখানে মেথডটা গেট দেই, দিয়ে ফর্মটা সাবমিট করি, তাহলে প্রত্যেকটা ফর্মের ডাটা আমি এই যে ব্রাউজারের ইউআরএল এ দেখতে পাবো। কোথায়? এই যে ইউআরএল, এইখানে দেখা যাবে। ব্যাপারটা একটু কেমন না? মনে করেন আপনি কোনো পাসওয়ার্ড দিলেন বা ব্যাংকের ইনফরমেশন, এখন মনে করেন যে ওখানে দেখা যাচ্ছে সেই জিনিসটা, তাহলে একটা বাজে ব্যাপার হবে না? কিন্তু আপনি কোনো কিছু সার্চ করতেছেন, সেক্ষেত্রে প্রবলেম নেই, সেটা দেখা যাক। যেমন মনে করেন আপনি এই পেজে এসে এরকম কিছু সার্চ করবেন, সাপোজ স্পেস দিলে এরকম হয়ে যায়, ঠিক আছে। মনে করেন এরকম যদি একটা লেখা থাকে, এটা দেখলে তো সমস্যা না যে আপনি হ্যালো ওয়ার্ল্ড বলে কিছু সার্চ করতেছেন, এটা প্রবলেম না। কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশন যদি দেখতে পাওয়া যায় সেটা, তাহলে সেক্ষেত্রে আমরা পোস্ট ইউজ করব, যেখানে দেখাতে চাই না। আর যেখানে এরকম দেখালে সমস্যা নেই, সেখানে গেট ইউজ করলে এরকম দেখা যাবে, ঠিক আছে। তো আমাদের এটা নিয়ে খুব একটা চিন্তা না, এটা যারা ডেভেলপমেন্ট করবে তারা ঠিক করে নেবে যে সে কিভাবে কাজ করতেছে, কোন জিনিসটার দরকার। আমরা জাস্ট এটা এরকম ব্ল্যাঙ্ক রাখলেও হবে, ঠিক আছে। এটা এভাবে ব্ল্যাঙ্ক থাকলেও হবে। এখন ফর্মের ভিতরে ফর্ম বলতে আসলে অন্য আর কিছু তেমন না। এখন এর ভিতরে দেখেন আমরা যে রান করলাম, এখানে কি কিছু আসছে? কিন্তু আপনার কিছু ফিল্ড থাকার দরকার ছিল না, যেখানে মনে করেন আপনি নাম লিখতে পারবেন, ওই তো যত কিছু আর কি সব লিখতে পারবেন, এরকম কিছু অপশন দরকার ছিল না। সেইগুলো আমাদেরকে আলাদা করে বানাতে হবে। সেটা কি? এগুলো কি ইনপুট ফিল্ড না? মানে আমরা কিছু তো একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা হলো কি ইনপুট, তার একটা অ্যাট্রিবিউট কি টাইপ, মানে এই যে ইনপুটটা হবে সেটা কোন ধরনের, সিম্পল লেখা নাকি নাম্বার নাকি ইমেইল টাইপের, নাকি মনে করেন কোনো ওয়েবসাইটের লিংক হবে না কি হবে, এটা আপনাকে বলতে হবে। এটা এক প্রকার ভ্যালিডেশন। ভ্যালিডেশন বোঝেন? চেক করা। আপনি যদি এখানে দিয়ে দেন ইমেইল, তাহলে ইমেইলটা যদি ইমেইলের মতো না হয়, এটা ইমেইলের মতো হতে গেলে কি হতে হবে? প্রথম কোনো একটা কিছু লেখা বা সংখ্যা এরকম কিছু যায় থাকবে, @ অবশ্যই থাকতে হবে, তারপরে আবার @ পরে কিছু থাকতে হবে, তারপর একটা ডট থাকতে হবে, তারপরে আবার কিছু লেখা থাকতে হবে, যাই থাকুক। এরকমই তো জিমেইল বলেন, ইয়াহু বলেন, আউটলুক বলেন, সব তো এরকমই স্ট্রাকচার রাখি না? যদি আপনি ইমেইল দিয়ে দেন, ওই স্ট্রাকচারটা আসলে এই যে এই জিনিসগুলো আছে কিনা, প্রথম কোনো লেখা কোনো একটা কিছু আছে কিনা, লেখা আছে কিনা, @ আছে কিনা, তারপরে আর কিছু লেখা আছে কিনা,
তারপর ডট আছে কিনা, তারপর আবার কিছু লেখা আছে কিনা, এগুলো চেক করবে। যদি এরকম না পায় বলবে যে এটা ইনভ্যালিড ইমেল। তাহলে এটা এক প্রকার ভ্যালিডেশন। ইউআরএল যদি ইউআরএল এর মতো না হয় তাহলে বলবে যে এটা ইনভ্যালিড ইউআরএল। বোঝা গেল? আপনি যদি দিয়ে দেন টাইপ নাম্বার, তাহলে সে নাম্বার ছাড়া দ্বিতীয়ত অন্য কোনো কিছু লিখতে পারবে না ওই ফিল্ডে। এখন আমরা সিম্পলি যেটা দেখি সেটা হলো টেক্সট। কি দেখবো? টেক্সট দিলে আপনি সবকিছু লিখতে পারবেন। দেখেন, ইনপুট টাইপ টেক্সট, আপাতত কিছু দিলাম না, শেষ করে দিলাম। ঠিক আছে, এটাও সেলফ ক্লোজিং। কিন্তু এখন মনে করেন আমরা একটু রিলোড দিলাম, এটা ফরমা আসছে না, টেক্সট ফিল্ড ইচ্ছা মতো লিখতে পারবেন। ব্যাপার হলো ডেভেলপমেন্টের সুবিধার জন্য আপনাকে আরো দুটো একটা অ্যাট্রিবিউট বসাতে হবে। কি করতে হবে? আরো দুটো একটা অ্যাট্রিবিউট বসাতে হবে। যেমন নেম নামে একটা অ্যাট্রিবিউট আছে। আপনার আপাতত কিছু না লিখলেও চলবে। যদি লিখতে চান, সাপোজ এটা কি ফিল্ড, মনে করেন আপনার নাম দেওয়ার জন্য একটা ফিল্ড, লিখতে পারেন নেম। এই নেম কিন্তু এটা না, এটা অ্যাট্রিবিউট। নেম বলতে কি, আমরা যখন পিএইচপি দিয়ে ডেভেলপ করি তখন পিএইচপি দিয়ে এই যে নেমের ভিতরে যে নামটা দেয়া থাকবে, আমরা এই নামটা ধরে বলবো এই নামের যে ভ্যালু আছে সেটা এইটা, মানে এই নাম দিয়ে আমরা তখন ভ্যালুটা ধরতে পারবো। নাহলে বুঝবো কি করে আমি কোন ইনপুট টাইপের ফিল্ডটা যাচ্ছি? ইনপুট তো অনেকগুলো থাকবে, আমি কোনটা যাচ্ছি। মানে আমরা এই নামটা ধরে তখন বলবো যে নেমের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা ওখানে বসবে। বোঝা যায়? তাহলে এটা যদি আপনি এখন না দেন, আমারই যে এমন সমস্যা হবে তা না, কিন্তু আমরা সবসময় এমন ভাবে কাজ করার চেষ্টা করবো যেন কাজটা পারফেক্ট হয়। আমি নেমটা হয় কিন্তু দিয়ে রাখলাম, না হলেও ব্ল্যাঙ্ক রাখলাম, তবে পাতায় রাখবো, এততে এত কষ্ট হবে না নাকি? আচ্ছা, এখানে আরো কিছু জিনিস, যেহেতু আমি এখনো যাই নাই, ক্লাস বা আইডির নাম শুনছেন? আমরা যখন স্টাইল করতে চাই বা যে করে দিয়ে কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ক্লাস বা আইডি ডিক্লেয়ার করার দরকার হয়, বা সিএসএস দিয়ে স্টাইল করতে চাই। মানে এই যে একটা জিনিসটাকে আলাদা স্পেসিফিক একটা নাম দেয়া, যেটা ধরে আমি বলতে পারবো জিনিসটার পরে এইটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো ক্লাস আইডি আমরা এখনো দেখি নাই, আমরা দেখবো। ঠিক আছে, শুধু সিএসএস না, যে করিতেও আমরা সেম ভাবে কল করবো। সিএসএস যেভাবে কল সিলেক্টর দিয়ে সিলেক্ট করতে হয়, ক্লাস বা আইডি দিয়ে যেভাবে সিলেক্ট করতে হয়, যে করিতেও ঠিক একই ভাবে সিলেক্ট করতে হয়, ওখানে সেম হবে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। সিএসএস আমরা যেভাবে লিখবো ক্লাস বা আইডি গুলা, যে করিতেও আমরা ঠিক একই ভাবে লিখবো। ক্লাসের সমস্যা না, হ্যাঁ সবগুলো একসাথে কাজ করবে, কিন্তু আইডি একবার ছাড়া ইউজ করা যায় না। আপনার রোল নাম্বার বা আপনার ন্যাশনাল আইডি নাম্বার বাংলাদেশে আর কারোর আছে ওই নাম্বার, সুতরাং আইডি মানে স্পেসিফিক একটা জিনিস, একজন। ক্লাস অনেকটা হতে পারে। যদি আমি বলি মনে করেন যে সেকেন্ড শিফট কম্পিউটার ডিপার্টমেন্ট ৫ম সেমিস্টার, তাহলে মানে আপনারা কিন্তু সবাই পড়েন তার ভিতরে, তাই না? সবাই পড়েন তো। ওইরকম নির্দিষ্ট একটা ক্লাসের কথা যদি বলি, সেক্ষেত্রে অনেকগুলো হতে পারে, কিন্তু যদি আইডির কথা বলি স্পেসিফিক শুধু একটা মাত্র জিনিস, একটা আইডি একবার ইউজ করতে পারবেন। বোঝা যায়? একটা আইডি একবার ইউজ করতে পারবেন একটা পেজে। পেজ আলাদা হলে ইউজ করা যাবে একই নামে, সমস্যা নাই, কিন্তু একই পেজে ইউজ করা যাবে না। এখন দেখেন আমরা তাহলে কি দেখলাম, ইনপুট টাইপ টেক্সট। আচ্ছা, আপনাদের একটু দেখাই।
এখানে দেখবেন যে কত প্রকারের আপনার আছে, দেখছেন কত কি আছে ইনপুট টাইপ, দেখতে পারবেন, সমস্যা নাই। এখন তাহলে ক্লাস আইডির দিকে আপাতত যাচ্ছি না, মনে করেন আমরা আরেকটা নিই। এখন মনে করেন আপনি একটা লগ ইন ফর্ম তৈরি করতে চাচ্ছেন, তাহলে এখানে লিখলেন আপনার নাম বা ইউজার নেম দিলেন, এখন পাসওয়ার্ড বানাতে যাচ্ছেন, তাই না? ব্যাপারটা হলো পাসওয়ার্ডটা যদি এরকম দেখা যায় তাহলে কিরকম হবে? পাসওয়ার্ড কিরকম দেখা যায় এটা দেখছেন, ডট 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 মতো চলে আসে। তখন কি করতে হবে, ইনপুট টাইপটা কি করতে হবে, দেখেন এখানে আপনি যা লিখতেছেন দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে যা লিখবেন সেটা দেখতে পাবেন না। ঠিক আছে না? কোনটা দেখেন কিভাবে করে, আমি কোডটা ওপেন করলাম, টাইপটা কি আছে, পাসওয়ার্ড না? আমি যদি যে করি দিয়ে ইউজ করে এটা যদি আমি টেক্সট বানিয়ে দিতে পারি, ওখানে আপনাকে সেটাই বলতেছি, ওখানে আপনাকে যে করে ইউজ করতে হবে, করে এই জিনিসটার এই যে টাইপটা চেঞ্জ করে দিতে হবে, যে করে দিয়ে টেক্সট করে দিতে হবে। ওখানে যে থাকবে যে ওইখানে যদি ক্লিক করা হয় তাহলে এই জিনিসটা টাইপটা টেক্সট হবে, আবার ক্লিক করলে টাইপটা পাসওয়ার্ড হবে, তাহলে একবার শো একবার হাইড হবে। ঠিক আছে, এই জন্য তো এখন তো আমরা যে করে করতেছি না, এই জন্য দেখালাম যে এটা চেঞ্জ করে দিলেই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যে করে দিয়ে আমরা যদি এই জিনিসটা চেঞ্জ করে দিতে পারি, ওই বাটনে ক্লিক করলে এই যে ইনপুট টাইপটা এর একটা আইডি বা ক্লাস থাকবে না, সেটা ধরে আমরা বলে দেবো জিনিসের টাইপটা চেঞ্জ হয়ে টেক্সট হবে, তাহলে তো হয়ে যাবে। ঠিক আছে, বুঝছেন? সবগুলো তো আসা উচিত না, তো ওগুলো আলাদা করে ডিজাইন করে দিতে হয়, ওগুলো ব্রাউজারের জন্য তো কিছু সে সাইটে তাহলে তারা করে রাখছে। আর উপরে উপরে আসছিল, হ্যাঁ আমরা একটু দেখি তাহলে। কই শো তো হচ্ছে না। এখন বললাম না যে ব্যাপারটা হলো আপনার এক এক ব্রাউজার এই জিনিসগুলো এক এক রকম করে রাখছে, এই জন্য আমাদের পরে যখন আমরা কাজ শিখবো তখন আমাদের ক্রস ব্রাউজার সাপোর্টেড এই জিনিসটা নিয়ে একটু কাজ করতে হবে। কিছু সুডো কোড আছে, মনে করেন আপনি একটা জিনিস একরকম কালার করলেন বা একটা ডিজাইন এমন ভাবে করলেন, দেখবেন অন্য ব্রাউজারে ঠিক একই রকম আসতেছে না, তখন আপনাকে সেট করার জন্য আলাদা কিছু কোড আছে যে অন্য ব্রাউজারে কেমন দেখা যাবে সেটা আপনি করে দিতে পারবেন। ঠিক আছে, যাক তাহলে তো ভালোই, ডিফল্ট যদি থাকেই। আচ্ছা, তাহলে আমরা দুটা জিনিস দেখলাম, কি কি, টেক্সট, পাসওয়ার্ড। এখন দেখেন যদি আমরা দেখি ইমেইল একটা বানালাম, এখন মনে করেন আমি এখানে সাপোজ দিলাম, ঠিক আছে,
আপনাদের আরেকটা জিনিস বলে আসি, চেকিংটা কিভাবে হবে, আমাদের একটা জিনিস বানাতে হবে। আপনি যদি এই ফর্মটা সাবমিট করতে চান, যে কোনো একটা বাটনে চাপ দিলে তো সাবমিট হয়, তাই না? সাবমিট করতে চান, অবশ্যই সেই বাটনটা হতে হবে ইনপুট টাইপ সাবমিট। কি হতে হবে? তার মানে ফর্মের ভিতরে অবশ্যই একটা ইনপুট টাইপ সাবমিট থাকতে হবে। যদি আপনি পিএইচপি দিয়ে করতে চান, আবার সাবমিট না হলেও হবে, যখন যে কোডি দিয়ে কাজ করতে চাবো তখন সাবমিট না করে অন্য একটা আইডি থাকলেও হবে। কিন্তু আপনাকে পিএইচপি দিয়ে ধরতে চাইলে বা ওই ফর্মটা ওইভাবে ন্যাচারালি সাবমিট করতে চাইলে আপনাকে ইনপুট টাইপ সাবমিট এটা থাকতে হবে। দেখেন লিখি, ইনপুট টাইপ সাবমিট। কি দিতে হয়? এটা ভ্যালু সেট করতে হয়। ভ্যালু বলতে কি, ডিফল্ট কোন একটা জিনিস, তাই তো? দেখেন ভ্যালুটা যেটা দেব সেটা আমি ওই বাটনের ভিতরে দেখা যাবে, এটাই হলো ব্যাপার। যে লেখা দেব সেটা, ঠিক আছে? মনে করেন যে চেক, তাই আসছে না? এখন ব্যাপার হচ্ছে, মনে করেন এখানে সাপোজ এটা লিখলাম, ক্লিক করলাম, দেখেন বলতেছে এটা মেইলের মতো মনে হচ্ছে না, @ ডট নাই, ঠিক আছে? সাবমিট করতে দিল না। কিন্তু এটা হলো ব্রাউজার নিয়ে আসছে, এটা আপনার তো কন্ট্রোলের এক প্রকার। ওটা এক এক ব্রাউজারে দেখবেন এক এক রকম আসতেছে, কোন ব্রাউজারে ওইভাবে আসবে না। ওগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করতে পারেন মানে আপনি ওইটা নিজেই বানাতে পারেন এরকম জিনিস, যে করি ভালো করে জানে বা এই করে। যখন আমরা ফর্ম ভ্যালিডেশনটা দেখবো তখন দেখবো যে কিভাবে কি করা যায়, ওগুলো আপনি ডিফল্ট বানাতে পারেন। আচ্ছা, আপনি ফেসবুকে যখন যান তখন দেখছেন ফর্মে ক্লিক করে বেরোয় আসলে আপনার ফাঁকা দেখা যায়, লাল হয়ে যায় না? দেখছেন? ওটা কিভাবে করা বলে মনে হয় আপনার? ডিফল্ট যে করে দিয়ে করা। আপনি এরকম কথা বলতেছেন? এগুলো যখন আমরা ফর্ম ভ্যালিডেশন দেখবো তখন দেখতে পারবো। দেখতে পাচ্ছেন? মনে করেন আমি এখানে ক্লিক করে এটা বাইরে চলে আসলাম, সাথে সাথে একটা করছে যে না, এটা এমডি রাখা, ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে? আর মনে করেন এখানে যে বেরো চলে আসলাম। ব্যাপার হলো এখানে যদি আবার দেখেন, মনে করেন 2টা দিলাম, এবার দেখেন অন্যরকম জিনিস করতেছে, বলতেছে মিনিমাম 8টা দিতে হবে। এগুলো আপনি করতে পারবেন কাস্টমাইজ করে। ঠিক আছে, এখন ব্যাপার সুবিধাটা কি হচ্ছে দেখেন, আমাদের সাধারণত এখানে ক্লিক করলে কিন্তু পেজটা রিলোড হওয়ার কথা। আপনি তাকায় দেখেন এখানে কিন্তু লোড হচ্ছে না এখন, কারণ এটা কিন্তু ইসের সাথে মিলি নাই। দেখছেন ঘুরেছে? ঘুরে নাই। কিন্তু এজন্য করি যে মনে করেন আপনি চাচ্ছেন যে এই ডাটাগুলো ফিল আপ করতেই হবে, ঠিক আছে, করতেই হবে, কিন্তু কেউ একজন ফিল আপ না করে সাবমিট করলো, তখন একটা ফাঁকা ডাটা নিয়ে মনে করেন ওয়েব সার্ভারে গেল, যার পরে সার্ভার তো কিছু বুঝবে না, ডাটাবেজের সাথে চেক করবে যে এটা কার সাথে মেলে, কি করবে। একটা ডাটা যদি ফাঁকা থাকে, আপনি চেকিং দেখে আসছেন, 3টে ডাটাই মিলতে হবে। যদি না মেলে তাহলে তো আপনার সেই রেজাল্টটা আসবে না। আসবে, রেজাল্টটা আসলো না, কিন্তু সার্ভারকে একটা সময় আপনি ব্যস্ত রাখলেন না বিনা দরকারে, হলো কিনা? আপনার দরকার তো মিটলো না, তো তারপরেও সার্ভারকে বিজি করলেন না একবার তাকে রিকোয়েস্ট করে। আমরা ফর্ম ভ্যালিডেশন তো এই জন্য করি যে আমার এই শর্তগুলো না মানা পর্যন্ত সে সার্ভার পর্যন্তই যাইতে পারবে না। তাহলে কি হলো, সার্ভারের লোডিং টাইমটা ফাস্ট হলো। মনে করেন
হাজার হাজার পাবলিক সবাই যদি ফর্ম ফাঁকা রাখে সাবমিট দিতে থাকে তো মনে করেন একটা সার্ভার কি 1000 বার মনে করেন লোড হতে হলো, তাহলে সার্ভারটা বিজি থাকতেছে, অন্য একজন ঢুকতে গেলে স্লো কাজ করবে। এই ধরনের জিনিসগুলো আমরা যদি আটকে দিতে পারি তখন সে চলে যাবে। সে পর্যন্ত যাইতে দিবে না। আপনাকে পেজ কি লোড হচ্ছে তা তো যাইতে দিচ্ছে না, রিকোয়েস্টটা যে করবে সেই রিকোয়েস্টই তো হচ্ছে না। বুঝতে পারছেন? তাহলে আমরা ভ্যালিডেশন কেন করি? সার্ভারের লোডিং টাইমটাকে ভালো রাখার জন্য, যে কোনো ব্যক্তি যেন ভুল করে হোক বা করে হোক সার্ভারের কে বারবার হিট না পারে, তো কোনো দরকার নাই। তো আমরা সার্ভারে বসে না করে আমরা এখান দিয়ে করে পাঠাই। আপনাদের মনে হয় সেভাবে বলা হয় নাই। ওয়েবে দুইটা জিনিস নিয়ে মেইনলি করা হয়, সেটা হলো একটা হলো ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর হলো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। নাম শুনছেন? ক্লায়েন্ট সাইড হলো ক্লায়েন্টে বসে, যে ক্লায়েন্টের পিসিতে বসে যেটা কাজ করতে পারে, যেমন এটা আমার পিসিতে বসেই কাজ করতেছে, কিন্তু সার্ভার পর্যন্ত কি গেছে? যায় নাই। এটা হলো ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। HTML CSS বলেন, jQuery বলেন, এগুলো কি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আর সার্ভারে বসে যেটা কাজ করে সেটাকে বলে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সেটা কি PHP হতে পারে, অন্য ল্যাঙ্গুয়েজ হতে পারে। ওয়েব দুনিয়ায় PHP র আধিপত্য বেশি। PHP দিয়ে ওয়েবে আসলে কাজ করাটা অনেক ইজি মানে PHP টা মেইনলি ওয়েবের জন্য তৈরি করা। PHP দিয়ে কি আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইছেন, অন্য কোনো কিছু করেছেন? PHP দিয়ে মেইনলি ওয়েব বেস কাজ করা হয়, কিন্তু জাভা দিয়ে দুনিয়ার সব করে, তার সাথে ওয়েবও করা যায়, এটা ঝামেলার জিনিস। কিন্তু PHP টা মেইনলি ওয়েব বেস করে বানানো, ঠিক আছে, ওয়েবে কাজ করার জন্য। এই জন্য আপনি অনেক কিছু করতে পারবেন এবং অনেক লাইট, অনেক ফাস্ট লোড হয়, সবকিছু মিলিয়ে। এজন্য তো জনপ্রিয়তা বেশি। শিখতে গেলে অনেক সহজে শেখা যায়। জাভাটা অনেক জটিল জিনিস, ঠিক আছে, ওটা সহজে শিখতে হবে। তাহলে আমরা এই জন্য করে রাখি। এখন এখানে আমরা দেখছিলাম আরো কিছু আমাদের অনেক জিনিসপত্র আছে, যেমন চেকবক্স। আপনারা দেখছেন যে আপনি কি রাজি, আপনাদের সত্যগুলো মেনে নিচ্ছেন, তাহলে চেক করেন। এখানে কি দিতে হবে? আসছে? এখন এর পরে যদি আপনি লিখে দেন যে চেক, সেটা ওর পরে শো করলো, ঠিক আছে। আর কি কি আছে দেখেন, কালার আছে, ডেট আছে। আচ্ছা, রেডিওটা একটু দেখাই। এ দেখেন, এই যেগুলো দেয়া না, এগুলো কিন্তু HTML5 এ নতুন অ্যাড হয়েছে। এই যে সিম্বলটা, এটা কি HTML5 এর সিম্বল, জানেন? এই ট্যাগগুলো HTML5 এ নতুন অ্যাড হয়েছে। এখানে আপনি কালার চুজ করতে পারবেন। কালার দিলে, ইনপুট টাইপ কালার দিলে কি করতে পারবেন? কালার চুজ করতে পারবেন, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে এই যে ব্যাকগ্রাউন্ডটা, আপনার ইচ্ছা মতো একটা কালার আপনি চুজ করতে পারবেন। যে কালার দেবেন সেই কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ওয়েবসাইটের। ওইখানে তো মনে করেন আপনাকে কালার সরাসরি চুজ করতে দেয় না, তবে ওদের ব্যাকিংটা বলা আছে যে এটা হলে এরকম হবে, এটা হলে এরকম হবে। যদি কখনো লাগে তখন আপনি এই সুবিধা দিতে পারেন। কোনটার হবে সেটা তো আমি বলি নাই, আপনি যে কোনো কিছু
কি করবেন সেটা তো ডেভেলপারের উপর নির্ভর করে যে এটা নিয়ে কি করবে। আপনি তাকে সুবিধাটা যদি দিতে চান যে কালার চুজ করতে পারবে, তাহলে ইনপুট টাইপ কালার দিতে হবে, দিলে এরকম জিনিস আসবে। কি নিয়ে কি করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, হ্যাঁ, যে আমার সিস্টেমে এরকম সিস্টেম থাকবে, আমার এই অ্যাপ্লিকেশনে এরকম সিস্টেম থাকবে যে ইউজার যে সে কালারটা চুজ করতে পারবে কোন একটা কাজে। এবার যে কাজের জন্য করবে সেই কাজের জন্য ডেভেলপার ইউজ করবে, কোন কাজের জন্য সেটা ব্যাপার। আপনার একটা লেখার কালার হতে পারে, ব্যাকগ্রাউন্ডের কালার হতে পারে, আপনার অন্য যে কোনো কালার আপনি মনে করেন যে চেঞ্জ করার সুবিধা এটা দিয়ে দিতে পারেন। ইনপুট টাইপ কালার দিলে বোঝা যাবে। আমরা এই জন্য কাজ করবো যাতে ডেভেলপারের সুবিধা হয়। এই জন্য তো আমি বারবার বলি যে ডেভেলপমেন্ট আপনি ডিজাইন না জানলে যে করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। কিন্তু আপনি যদি চান ভালো ডেভেলপার হতে, তখন আপনাকে ভালো ডিজাইন জানতে হবে। বা আপনি মনে করেন উলট পালট করে রাখছেন ভুল করে, তাকে তো কাজ করার সময় ঠিক করে নিতে হবে, নাহলে কাজ করতে পারবেন না। ওখানে প্রবলেম আছে, কাজ করতে গেলে অনেক ঝামেলা ফেস করতে হয়। ডিজাইনাররা অনেকে করে কি ফাঁকি ঝুঁকি দিয়ে কাজ করে, ওই দেখতে তো ঠিক আছে, ভিতরে কোডিং কিন্তু সেরকম নাই, উল্টা পাল্টা। মানে ওই কোডিং নিয়ে ডেভেলপমেন্ট করতে গেলেই প্রবলেম শুরু হয়, তখন আবার তাকে ডিজাইন করা লাগে ওই সেকশন, ঝামেলা আছে। কতবার করলাম এরকম। বিশেষ করে ফ্রি থিম গুলো, টেমপ্লেট গুলো, HTML টেমপ্লেট গুলো ডাউনলোড করলে তা নিয়ে কাজ করতে গেলে মহাবিপদ। আচ্ছা দেখেন, আরেকটা আছে কি, ডেট। ক্যালেন্ডারের মতো একটা জিনিস আসবে যেটা আপনি ডেট সিলেক্ট করতে পারবেন। এসব জিনিসগুলো আগে যে করে দিয়ে আলাদা করে প্লাগইন ইউজ করে করতে হতো। এখন দেখেন HTML5 এর সাথে ডিফল্ট এগুলো করা যায়। আপনি যে ডেট সিলেক্ট করবেন সেরকম ডেট চলে আসবে। এরপরে আপনি মনে করেন যে অন্য মাস, এই সেদিকে চলে যেতে পারবেন। ঠিক আছে, তো ফাইল দেখি। আইডিএম, হ্যাঁ, আমার ক্র্যাক করা আছে। দেখেন ইনপুট টাইপ ফাইল দিলাম, ব্যাপারটা কি হলো, ফাইল চুজ করার একটা অপশন আসলো। এখানে ক্লিক করলে মনে করেন আপনি এই যে আমরা করি না কোনো জায়গায় কিছু আপলোড করার জন্য, ওই তো আপনার যেখানেই কিছু আপলোডের অপশন আছে সেখানে ইনপুট টাইপ ফাইল আছে। এবার মনে করেন এরকম সিলেক্ট করে যদি দেন, দেখেন এই যে সেই ইমেজটা এখানে আসলো। এবার ডেভেলপারের কাজ হলো এখান দিয়ে সে সার্ভারে মানে কোথায় জমা রাখবে, কোথায় নিয়ে যাবে সেটা তারপরে ডিপেন্ড করে। কিন্তু এই যে সিস্টেমটা এভাবে করা যাবে। কি করা যাবে, ইনপুট টাইপ ফাইল দিলে আপনি ফাইল চুজ করার অপশন দিতে পারবেন। ঠিক আছে না? আরেকটা জিনিস যেটা আমাদের দেখতে হবে, হিডেন। হিডেনটা হলো দেখা যাবে না। দেখেন এই ফিল্ডটা আপনি দেখতে পারবেন না, এই যে ফাইল পর্যন্ত আছে না, দেখেন তারপরে আর কিছু নাই। কিন্তু আমি যদি এখানে একটু ইন্সপেক্ট করি, দেখেন এরপরে হিডেন ফাইলটাও আছে না, কিন্তু দেখা যাবে না। কেন? আপনার ডেভেলপমেন্ট করার সময় অনেক সময় দরকার হয়ে যায়। মনে করেন আপনি একটা আইডি বা কোনো কিছু একটা কোড পাঠাতে চাচ্ছেন যেটা ইউজারকে দেখার দরকার নাই, ব্যাকএন্ডে পাঠাতে চাচ্ছেন, সেক্ষেত্রে ইনপুট টাইপ হিডেন নিয়ে তার ভিতরে ভ্যালুতে একটা মান সেট করতে হয়। ঠিক আছে, সেট করে ওটা পাঠাই দেয় ডিফল্ট, ওটা ইউজারকে দেখানোর দরকার হয় না। সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, ইনপুট টাইপ হিডেন, তাহলে সেটা ইউজার দেখতে পাবে না। আচ্ছা, এখন হলো অনেক জায়গায় দেখছেন না এখানে কিছু লেখা থাকে,
আপনি লিখতে গেলে সেই লেখাটা আর থাকে না, আপনারটা লেখা শুরু হয়। এটা আমরা কিভাবে করতে পারি? এখানে একটা অ্যাট্রিবিউট আছে কি, প্লেস হোল্ডার। এখানে যা লিখে দেবেন, সাপোজ এন্টার ইওর নেম, তারপর মনে করেন ডট ডট আছে। এটা হলো আপনি যখন লিখতে যাবেন তখন আর থাকবে না, ঠিক আছে? কিন্তু আপনি যদি ভ্যালুতে সেট করেন, কি করেন? ভ্যালু বলতে বোঝেন তো? কি জিনিস বলেন তো? কোন একটা বা কোন একটা আর কি। হ্যাঁ, এখন ভ্যালুতে যদি দিয়ে দেন তাহলে ডিফল্ট ওই জিনিসটা সেট হয়ে থাকবে। দুইটার ভিতর ডিফারেন্সটা কি দেখেন, এখানে কিন্তু হ্যালোটা লেখা হয়ে গেছে। এখন যদি আপনি এখানে লিখতে চান, এরপরে লিখলে কিন্তু এরকম হয়ে যাবে। আগে কি ওইটা আগেরটা দেখা যাচ্ছিল না, সেই লেখাটা হচ্ছিল। এখন কি হচ্ছে, আপনাকে মুছে তারপর লিখতে হবে। এখন ব্যাপার হচ্ছে, তাহলে আমরা এত ঝামেলা কেন ইউজ করি, আর এটা এই জিনিসটা বা আছেই কেন, থাকা তো দরকার নেই। ব্যাপার হচ্ছে দেখেন, যখন আমি এই পেজটা রিলোড দিলাম, ডিফল্ট একটা লেখা আছে। এখন যদি আমি সাবমিট করি, এই ফিল্ডের ভিতরে কিন্তু হ্যালো কথাটা যাবে। কিন্তু যদি আপনি শুধু প্লেস হোল্ডার দিয়ে রাখেন, তাহলে দিয়ে যদি ওই সাবমিট করেন, ওই ফিল্ডের জন্য কিন্তু কোনো মান যাবে না। বুঝতে পারছেন? ব্ল্যাঙ্ক। আপনি যদি চান, যেমন আমরা কোনো জিনিস যদি এডিট করতে চাই, সেক্ষেত্রে করে কি, এডিট বাটনে ক্লিক করলে যে লেখাটা ছিল সেই লেখাটা একটা ফিল্ডে দেখায়, আবার সেখানে দেখায় না যে আপনার এই লেখা ছিল, আপনি এটা চেঞ্জ করতে পারেন। এবার আমরা কি করি, সেটা একটু এডিট করে বা মুছে অন্য কিছু করে আবার সেভ দিই, তাই না? সে লেখাটা থাকে না, দেখছেন? যখন কোনো একটা জিনিস এডিট করতে চান, আপনি সাপোজ আপনার নাম কোনো একটা ফর্মে ফিল আপ করছেন, একটু মনে করেন ভুল হয়েছে বানান, আপনি সেটা এডিট করতে চাচ্ছেন, তাহলে কি হবে, কি লেখা ছিল এটা যদি আপনাকে না দেখানো হয়, তাহলে বুঝবেন কি করে যে কি লেখা আছে আর কোনটা ভুল, তাই না? এজন্য যেটা করা হয়, এডিটে ক্লিক করলে অন্য একটা ফর্ম ওপেন হবে, সেই ফর্মের নামের জায়গায় মনে করেন আপনার নামটা এরকম করে লেখা আছে, এই যে লেখাটা থাকবে। সাপোজ এরকম হতে পারে, আপনার ফর্মে তো অনেকগুলো ফিল্ড থাকবে, আপনার তো মনে করেন নাম চেঞ্জ না করতে হতে পারে, শুধু মনে করেন আপনার বার্থডে সিলেক্ট করলেন বা অন্য কিছু চেঞ্জ করলেন, করার দরকার নেই। এখন আপনি যদি শুধু প্লেস হোল্ডার ইউজ করতেন, তাহলে নামের জায়গাটা ফাঁকা থাকলো, আপনি সাবমিট দিলেন, আপনার নামটা যেটা ছিল সেটা মুছে যায়, ফাঁকা ব্ল্যাঙ্ক তৈরি হলো ডাটাবেজে, তাই হবে না? তাই হবে কিনা? কিন্তু আমরা যদি এটা ভ্যালুতে বসাই দিই, দিয়ে আপনাকে দেখাই আপনার নামটা এই আছে, এখন যদি আপনি সাবমিট দেন, আবার নাম চেঞ্জ করেননি, এই ফিল্ডটা চেঞ্জ করেছেন, তাহলে এইটা ওয়াটার যে নাম ছিল সেই নাম আবার যাবে না ডাটাবেজে। বুঝতে পারছেন? মনে করেন আপনাকে একটা ফর্ম এডিট করতে দিচ্ছি, আপনার নাম, ঠিকানা, মনে করেন যে ডেট অফ বার্থ আপনি চেঞ্জ করবেন, কোন একটা ডাটা চেঞ্জ করবেন, সবগুলো না। এডিটে ক্লিক করলেন, অন্য একটা ফর্ম ওপেন হলো। এখন আমি যদি আপনাকে দেখাই যে আপনার নাম এই, আপনার ঠিকানা এই, আপনার বার্থডেট এই, তাহলে আপনাকে বুঝতে সুবিধা হয় না ভুলটা আসলে কোথায়? যদি না দিই, এইরকম জিনিস যদি ডিফল্ট দেখাতে চান, সেক্ষেত্রে কি করবেন, ভ্যালু ইউজ করবেন। কেন করবেন? যদি আপনার এখানে ফাঁকা থাকে, প্লেস হোল্ডার ইউজ করেন, তাহলে যদি সাবমিট দেন, এই ফিল্ডের ভ্যালু হিসেবে কি যাবে, ব্ল্যাঙ্ক। কিন্তু আপনার মনে করেন নাম চেঞ্জ করার দরকার নাই, শুধু চেঞ্জ করবেন কি ঠিকানা, তখন যদি আপনি প্লেস হোল্ডার দেন, তখন আপনাকে নামের ফিল্ডটা আবার লিখে আসতে হবে, এটা ঝামেলা না? সব লিখতে হবে। কিন্তু আপনি যেটা এডিট করতে চাচ্ছেন শুধু সেটা লিখলেন, তাহলে এই ভ্যালু হিসেবে অলরেডি তো এই নামটাই আছে, মানে যদি আপনি সাবমিট করেন, তাহলে এই ফিল্ডের ভ্যালু হিসেবে আবার ওটাই যাবে, তার মানে সেটাই থেকে যাবে। বুঝতে পারছেন? ভ্যালু আর প্লেস হোল্ডার কখন কোন জায়গায় ইউজ করব? ফার্স্ট টাইম কোনো কিছু ইনপুট নিতে যাচ্ছেন, তখন আপনি একটু হিন্টস দিয়ে, প্লেস হোল্ডার দিয়ে বলতে পারেন যে আপনি এখানে এই ধরনের জিনিস দেবেন। বোঝা গেল? কিন্তু পরবর্তীতে যখন আমাদের আবার লাগে, তখন আমরা কি ইউজ করি, ভ্যালু। এখন দেখলাম এগুলো অনেক কিছু। হ্যাঁ, ব্যাপার হলো আরেকটা জিনিস দেখবো,
রিসেট দেখব। রিসেটটা অনেকটা সাবমিটের মতো। টাইপটা কি হবে? রিসেট। দেখেন রিসেটের কাজ হলো এটা। মনে করেন আপনি অনেক কিছু লিখে রাখছেন, ফর্মটা আপনি ফাঁকা করে দিতে যাচ্ছেন যে না আমার লেখাটা ভুল হয়েছে বা আমি লিখবো না, প্রথম থেকে লিখবো। দেখেন ইনপুট টাইপ রিসেট নিয়েছি না, এখানে যদি ক্লিক করেন সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এটা যায়নি কেন? ভ্যালুতে বসানো আছে তাই। আরগুলো চলে গেছে না? এরকম করে আপনি যদি চান যে কোনো ফর্মটা একটা বাটন ক্লিক করলে সব ব্ল্যাঙ্ক হয়ে করে দিবেন, ইনপুট টাইপ রিসেট দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফর্মের ভিতর থাকলেই হবে, ঠিক আছে? আপনার সাধারণত থাকে কি উপর থেকে ফর্মগুলো ফিল আপ করে এসে নিচে সাবমিট বাটন। আপনি যদি চান যে এটা আমার উপরে দরকার, নো প্রবলেম, ফর্মের ভিতরে উপরে তুলে দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? শুধু এই বাটনটা প্রথমে চলে আসবে, কারণ আমি আগে দিছি কিন্তু এছাড়া যে কাজ হচ্ছিল সবই ঠিক থেকে যাবে। দেখেন আমি কিন্তু টাইপ কিছু বসাই নেই, বসাইছি। দেখেন আমি বলছিলাম ইউআরএল এ চলে আসে, দেখেন ওই ফিল্ডের যে নেম দিছিলাম না, নেম ইকুয়াল টু কি, নেম সমান হ্যালো, এই যে লেখাটা ডিফল্ট আমরা বসে রাখছি, আর তারপরে তো সবগুলো কপি করছি, সুতরাং নেম ইকুয়াল টু নেম থেকে গেছে না। এই জন্য দেখেন সবগুলো নেম আসছে, কিন্তু এগুলো ব্ল্যাঙ্ক, কিছুই তো নাই, তাই না? দেখতে পাইছি। এখানে যদি আমরা গেট দিয়ে দিই সেম জিনিস, এরকমই হবে। চেঞ্জ আছে কোনো? যদি এখানে পোস্ট দিয়ে দিই, ছোট হাতের বড় হাতের লিখলে হবে। আর যায় পোস্ট দিলে যাবে না, যাওয়ার কথা না। এবং ব্যাপারটা হলো গেটে 1000 ক্যারেক্টারের বেশি পাঠানো যায় না, ফর্মে 1000 ক্যারেক্টারের বেশি সাবমিট করা যায় না, কিন্তু পোস্টে আনলিমিটেড করতে পারবে, ঠিক আছে? এজন্য সার্চের ক্ষেত্রে যেটা ছোট সেখানে আমরা গেট ইউজ করলে করতে পারি, কিন্তু আমাদের যেখানে বড় ডাটা দিতে হবে, যে অনেক ডাটা পাঠাতে হবে, বা মনে করেন যে সিকিউরিটি থাকবে, সেখানে আমরা পোস্ট গেট ইউজ করবো না। গেটে কত বললাম, 1000 পর্যন্ত ডাটা, এই ক্যারেক্টার পর্যন্ত ডাটা সাবমিট করা যায়। যারা ভালো হ্যাকার তাদের পক্ষে সবই করা সম্ভব। যেখানে গুগল ফেসবুক তাদের ওয়েবসাইট বাঁচাতে পারে না, চুরি হয়ে যায়, সেখানে অন্য সাইট পৃথিবীতে বাঁচে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনি দেখতে পারবেন, তাদের দেখবেন কাজ হচ্ছে, আপনি করতে যাবেন কাজ হবে না। ব্যাপারটা হয়েছে কি, দুনিয়া প্রত্যেক দিন আপডেট হয়ে যাচ্ছে, আপনি আপডেট হন না হন তারা আপডেট হয়ে যাচ্ছে। সুতরাং ওই ভিডিওটা যদি 2 মাস আগে রিলিজও হয়ে থাকে, দেখবেন ওই মেথডে আর কাজ হয় না। প্রতিনিয়ত ওই জিনিসগুলো আপডেট হতে আছে, ঠিক আছে? গুগল কিছু কিছু ক্ষেত্রে মিসিং থাকে, ভিডিওর মধ্যে অনেক কিছু মিসিং থাকে, অনেক কিছু করে কিন্তু ওই দিকে শো করেন দেখায় না। ব্যাপার হচ্ছে তারা কিছু স্ক্রিপ্ট ইউজ করে, তারা কিছু সিস্টেম ইউজ করে যেগুলো আপনাকে দেয় না, দেখায় এরকম করলে এরকম হচ্ছে, কিন্তু আপনি সেই জিনিস পাবেনও না, ইউজ করতে পারবেন না। যেমন পাইথন কোড করে দেখবেন, পাইথনের কিছু কোড আছে, ওই কোডগুলো আপনাকে দেয় না, ঠিক আছে? সুতরাং ওই নিয়ে চিন্তা করার দরকার নেই যে আমি একটা টিউটোরিয়াল দেখে কারো ওয়েবসাইট হ্যাক করে দেবো। আর ওগুলো এখন করারও চেষ্টা করবেন না, সচরাচর
ধরতে পারলে কিন্তু লেখাপড়া তো যাবে, চারিদিকে সব বাস হয়ে যাবে। মিনিমাম 5-6 মাস থাকা লাগবে, ঠিক আছে। আগে আমাকে বাপি ভাইও মোটামুটি ও লাইনে ছিল, আমারও একটা ইন্টারেস্ট ছিল, সেভাবে টুকটাক ছিল। এখন ওই দিক থেকে পুরা মুখ ঘুরাই নিয়েছি, ঠিক আছে। পরিচিত একজন ছিল 8 মাস ঘোরাফেরা করে বেরোয়েছে মামার বাড়ি থেকে, ঠিক আছে। সুতরাং ওই নিয়ে চিন্তা করার দরকার নেই। এয়ারপোর্টের নোট থাকলে তো কোনো নেট কানেকশনই থাকে না, তাহলে কিভাবে নিয়ে আসবেন, কিভাবে করবেন? মনে করেন ফ্লাইট মোড দেওয়া, আপনি ডাটা যদি আদান প্রদানই না হয়, কোনো সিগন্যালই না থাকে, তাহলে আপনি কিভাবে নিয়ে আসতে পারেন? আপনার ডাটাটা পাস হবে কিভাবে? একটা মাধ্যম তো দরকার। বলছি ভাই, ওখানে আমরা মোটামুটি অনেকগুলো দেখে ফেললাম, তাই না? অবশ্যই করে নিয়ে আসবেন। সবগুলো দেখানোর সময় নেই, দেখাতে পারতেছি না, দেখাতে গেলে টাইম সবারে যাবে। এখন একটা জিনিস দেখাবো। অনেক সময় আমরা ইউজ করি কি দেখেন, আমরা চেক বক্স যদি অনেকগুলো দিই, সবগুলো সিলেক্ট করা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখছেন এরকম এটা গোল মতো মাঝখানে একটা ফোঁটা আসে। যেমন এটা কোথায় ইউজ করা হয় সেটা বলি। সাপোজ জেন্ডার, মেল, যে কোনো একটাই সিলেক্ট করতে হবে। কিন্তু চেক বক্স মনে করেন আপনার স্কিল, আপনি কি কি করতে পারেন। আপনি HTML ও পারতে পারেন, CSS ও পারতে পারেন, জাভা পারতে পারেন, আপনি পাইথন পারতে পারেন, অনেক কিছু পারতে পারেন, একটাও না পারতে পারেন। কিন্তু এখানে হলো ওই অপশনগুলো থেকে যে কোনো একটা জিনিস আপনাকে চুজ করতে হবে, সবগুলো করা যাবে না। সেই জিনিসটা কিভাবে হবে? কি হবে? ইনপুট টাইপ রেডিও। এখন মনে করেন আমি এখানে কি লিখলাম, এখানে একটা আমি বিআর ইউজ করি। বিআর বোঝেন তো? এ জানেন সবাই? কারণ এটা যেহেতু এক লাইনে আসতেছে, আমি এইটা একটু নিচে নামালাম। এখন নেম কি দিলাম? সাপোজ জেন্ডার, তাই না? এখানে মনে করেন মেল। দেখেন মেল আসলো, তাই না? এবার আমি আরেকটা নিলাম। এই নামটা যদি মিল না থাকে, এখানে মনে করেন দিলাম কি দেখেন, এখানে এটাও সিলেক্ট করা যাচ্ছে, এটাও সিলেক্ট করা যাচ্ছে। এটা প্রবলেম না? আপনাকে যেটা করতে হবে, যদি চান যে এটা বন্ধ হোক, দুইটা রেডিও বাটনের নাম একই দিতে হবে। তাহলে দেখবেন যে আর দুইটা সিলেক্ট করা যাচ্ছে না। যেমন আমি কি করছি, এখানে জেন্ডারটা মুছে দিয়েছিলাম না, চেক বক্স বুঝি নাই? হ্যাঁ, তাই তো বললাম, ওই ক্ষেত্রে চেক বক্স ইউজ করবেন। অনেকগুলো অপশন আছে, বাট আমি এর ভিতর থেকে মাত্র মানে 5টাই চয়েস করতে পারবো, 5টাই চয়েস দিতে পারবো, মাত্র 5টা সিলেক্ট করতে পারবো, তার বেশি পারবো। ওগুলো হচ্ছে আপনার আপাতত ডিজাইনে কিছুই করার নেই, সম্পূর্ণ ডেভেলপারের উপর ডিপেন্ড করে। ওগুলো তো আপনি কিভাবে ধরবেন? আপনাকে প্রোগ্রাম করেই ধরতে হবে যে সে কয়টা সিলেক্ট করছে, কয়টা। ইফ কন্ডিশন ইউজ করতে হয়, তবে সেটা একটু অন্যভাবে।
এখন তাহলে হচ্ছে আমরা রেডিও দেখলাম, তাই না? এখন আমরা একটু দেখি, ওই যে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করলে যে ড্রপ ডাউন আকারে কিছু মেনু শো করে। আমি প্রথমে লেখা আসবে যে নেম, তারপরে বক্সের ভিতরে লিখতে হবে, অর্থাৎ বক্সের আগে নেম লিখতে হবে বা ওইদিকে আসতেছি, এটা একটু দেখাই নেই, দেখাই ওটা দেখাচ্ছি। আমি গতদিন বলেছিলাম আমরা একটা সিবির মতো করে একটা করবো আজকে, ফর্মটা শিখে, তাই বলেছিলাম না? আমি সেদিকে আসতেছি, আমি একটু সিলেক্ট অপশনটা দেখাইনি। দেখেন, আপনি যদি এরকম সিলেক্ট অপশন বানাতে চান, যে একটা এরকম থাকে, লেখা থাকে কিছু একটা, সেখানে ক্লিক করলে অনেক অপশন শো করে, তার থেকে একটা ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যায়। এই যে অপশনটা যদি আপনি বানাতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে। কি বলেন তো? সিলেক্ট। সেম ভাবে আপনি এখানে একটা নেম সিলেক্ট, নেম অ্যাট্রিবিউট দেবেন ডেভেলপারের জন্য, ঠিক আছে? দেওয়ার পরে সিলেক্ট দিলেই কিন্তু সিলেক্ট আসবে না, কিছু আছে। সিলেক্টের যে অপশনটা সেটা আসছে, কিন্তু ওর ভিতরে অপশনগুলো কি কি হবে এটা তো আপনাকে বলতে হবে, যে এই অপশন। সেটা দেওয়ার জন্য এই সিলেক্টের ভিতরে আরেকটা ট্যাগ ইউজ করতে হয়, কি? অপশন। এই দুইটার মাঝখানে হবে যেটা আপনি দেখাতে চান। প্রথমে কি দিলেন, যে মনে করেন আরো কয়টা দিলেন, এরকম। দেখেন, যেটা ইসে দিছি প্রথমে দিলাম সেটা সামনে দেখা যাচ্ছে, চুজ এনি অপশন। তারপরে সেই দুটো অপশন শো করতেছে, তাই না? এখন ব্যাপার হলো, আপনি যদি চান যে কম্পিউটারটা সিলেক্টেড অবস্থায় থাকবে, মানে পেজটা লোড হলে কম্পিউটার থাকবে, আমি তো করি নাই, বললাম যে আপনি রাখতে চাচ্ছেন যে লোড হয়ে, মানে প্রথম অবস্থায় কম্পিউটার থাকবে, সেখানে কি করতে পারেন বলেন তো? এখন মনে করেন যে আপনার ওটা কন্ট্রোল নাই, আপনি ডাটাবেস থেকে নিয়ে আসতে চান, ওখানে 100 অপশন আছে, 50টা অপশন আছে, তখন কি দিলাম? চেঞ্জ করে যেটা সিলেক্টেড করে দেবেন সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করতে পারবেন, কিন্তু প্রথম অবস্থায় কি দেখা যাবে সেটাই ওটা করা যাবে। হ্যাঁ, কেন যাবে না? এরপরে ব্যাপার হলো যেটা, সেটা হলো আপনি এখান দিয়ে কোনো ডাটা এরকম সিলেক্টেড করে দিই, তাহলে তো আমি ওইখান থেকে যেটা চয়েস করে রাখেন ওই চয়েস করা যাবে। আমি এটা এমনি দেখালাম, আপনার প্রথমে এরকম একটা জিনিস লেখা থাকে, যে মনে করেন চয়েস করেন, যে কোনো একটা চয়েস করেন, এরকম একটা লেখা থাকে, তারপরে থেকে ব্যাপার হলো এখানে আমি যদি সিলেক্টেড অবস্থায় কিছু রাখতে চাই তখন এটা এমনি দেখালাম। ব্যাপার হলো এখন যদি সে কেউ কম্পিউটার সিলেক্ট করে সাবমিট করে, যে কম্পিউটার লেখাটা ভ্যালুটা পাবে না, এটা কিন্তু জাস্ট আপনি দেখাচ্ছেন ডাটাবেজে, মানে তাকে যে আপনি কোন ডাটা দিতে যাচ্ছেন সেটা আপনাকে আলাদা করে বলতে হবে। কিভাবে বলতে হবে? এইখানে যেটা লিখে দেবেন সে সেটাই পাবে,
এই কম্পিউটার যদি সিলেক্ট করে তাহলে ওটাই পাবে। বুঝতে পারছেন? মনে করেন এখানে লিখলেন ছোট হাতের কম্পিউটার, এখানে কি বড় হাতের সেই দিছে না, এখানে দিলাম ছোট হাতের, তার মানে কম্পিউটারটা যদি কেউ সিলেক্ট করে ডাটাবেসে কোনটা যাবে বা ডেভেলপার কোনটা পাবে, এটা পাবে। অর্থাৎ মানে ভ্যালুর ভিতরে আমি যেটা দেবেন সেটা ডাটাটা যাবে। সাবমিট করার পরে ওই অর্থাৎ ডাটাবেসে ওইটাই যাবে। যদি আমার ধরেন আমার অপশন আছে যে আমি যদি কম্পিউটার সিলেক্ট চয়েস করি তাহলে ধরেন আমি ডাটাবেসে 1 দেব, তাহলে ওই ইসে ভ্যালুর ভিতরে যদি 1 দিই 1 দিয়ে দেন 1 চলে যাবে, মানে কম্পিউটারের জন্য 1 ডাটাবেস 1 পাবো এরকম। ঠিক আছে। মেইনলি ওই রকম আইডি পাঠানো হয়, কারণ এই ডিপার্টমেন্ট গুলো আলাদা একটা টেবিলে থাকে, সেই টেবিলের আইডি গুলো মেইনলি পাঠানো হয়। কম্পিউটার কত নম্বর আছে, ইলেকট্রিক্যাল কত নম্বর আছে, ওখানে মেইনলি আইডি গুলোই পাঠানো হয়। ডাটাবেস 1 বা 2 3.6 পাবো, অর্থাৎ মানে আইডি পাবো। ঠিক আছে, তাহলে এখানেও আপনি এরকম করে ভ্যালু সেট করতে পারবেন। বোঝা গেল? মানে ভ্যালুটা হলো সম্পূর্ণ ইসের জন্য। ব্যাপারটা হলো আপনি চাচ্ছেন যে মেলটা মার্ক করা থাকবে, আপনি কোনো এখন তো কোনোটাই নাই, তাই না? আপনি চাচ্ছেন পেজটা লোড হলে মেইলটা লেগে থাকবে, তখন এখানে কি লিখবেন? চেক। ঠিক আছে না? এখন মোটামুটি আমরা অনেকটা দেখে ফেললাম, বাদ বাকিটা আপনারা প্র্যাকটিস করবেন। আমি এখন একটা জিনিস দেখাবো, কি বলেন তো, একটা ফর্মের মতো দেখাবো। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে সরি কমেন্ট করতে তো জানি, কিভাবে বলেন তো? এই না, শুরু করতে হবে আর শেষ করতে হবে কিভাবে? এই না, আমি চাচ্ছি কোডগুলো থাক, আপনারা পরে ইচ্ছা করলে দেখতে পারবেন। আমি ওর নিচের থেকে কাজ করতেছি, ঠিক আছে? রিমুভ করলাম না যাতে দেখতে পারেন। তাহলে আমাদের কি করতে হবে, একটা ফর্ম নিতে হবে। মনে করেন ফর্মের বাইরে আমি একটা নিলাম, এই আমি লেখা দেখাচ্ছি যে এটা হলো একটা বায়োডাটা, ঠিক আছে? H2 এখন দেখেন এটা এখানে যাচ্ছে, আমি চাচ্ছি যে এই লেখাটা মিডলে থাক, ঠিক আছে? মিডলে থাক, তারপর ফর্মটা এইভাবে থাকবে। দেখেন আমি যেটা করব, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করা যায়, কি? অ্যালাইন। অ্যালাইন তো বোঝেন, ইস্যু করেন নাই? সিএসএস না, এটা একটা অ্যাট্রিবিউট। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন নাই? কোনটা লেখা সিলেক্ট করে ওই যে লেফট রাইটে থাকে, ক্লিক করলে লেফটে রাইটে, দেখেন নাই? উপরে দেখবেন অ্যালাইন বলে একটা আছে, এক পাশ দুটো আছে, উপরে হচ্ছে একবারে উপরের দিকে, মাঝখানে একটা আর নিচে একটা, আর তার নিচে আরেকটা অপশন আছে, এই পাশে একটা, মিডলে একটা, আর এই পাশে একটা। তার মানে আপনি হরিজন্টালি বা ভার্টিক্যালি মিডলে বা লেফট রাইটে নিতে পারবেন। অ্যালাইন কি দেব? সেন্টার। দেখেন আসছে, হ্যাঁ? এই কাজগুলো আসলে ওইভাবে ঠিক করা হয় না। আপনারা যেটা বলতেন না, আপনারা যেটা কিটা শেখাইছে, এটা আপনাকে ইসে শিখাইছে, আমি আমার ভিডিও চলতেছে, আমি নাম বলতেছি না, আপনাকে ম্যাডাম শিখাইছে, ওই ট্যাগগুলো এখন চলে না। ফন্ট ট্যাগ, সেন্টার ট্যাগ, ওগুলো চলে না। এগুলো আমরা কন্ট্রোল করি কি দিয়ে? সিএসএস দিয়ে। আপনাদের সিএসএস করতেছি না, তাই অ্যালাইন দিয়ে দেখালাম, ঠিক আছে? এগুলো আমরা সিএসএস দিই। সব সিএসএস এ করবো।
এটা শুধু সিএসএস আমরা শুরু করি নাই, এই জন্য অ্যালাইন সেন্টার দিয়ে দেখালাম যে মিডলে কিভাবে আনবো। যখন আমরা করবো তখন আমরা সিএসএস এ কি লিখতে হয়, টেক্সট লাইন সেন্টার। আচ্ছা ভাই, মানে এই বায়োডাটাটা যখন আমি সেন্টারে নেব, অর্থাৎ আমি যখন এটা সিএসএস তে নেব, তখন কি এটা আমার এই ক্লাসে সিলেক্ট করে দেবে? এই স্টুডেন্টদের জন্য একটা ক্লাস নিতে হবে। ক্লাস নিতে হবে। আপনি যদি শুধু H2 নেন তাহলে H2 তো আরো অনেক থাকতে পারে, সবগুলো তো সেন্টার হয়ে যাবে। এজন্য একটা ক্লাস বা আইডি নেবেন, সেটা যেটা বলে দেবেন জিনিসটা সেন্টার হবে। ঠিক আছে, ওটা দেখবো, সমস্যা নেই। এখন মনে করেন এটা সেন্টার হলো, এখন আমরা একটা ফর্ম নিলাম, যেহেতু আমাদের অনেক জিনিস থাকবে এজন্য ফর্ম নিলাম। ব্যাপার হলো আমি একটু দেখাই, সিম্পল একটা জিনিস করে এরপরে মনে করেন এটা নিলাম, মনে করেন ভ্যালুটা নাই, তাই না? আচ্ছা, কপি করলাম। এবার মনে করেন যে আপনার বাবার নাম দিতে যাচ্ছে, ঘটনাটা কি ঘটতেছে একটু খেয়াল করেন। সাপোজ দিলাম বিয়ে, হবে HTML এ আসলে ওরকম করে বললাম না, ভুল আপনাকে ধরবে না, কিন্তু আপনাকে তো করতে হবে সঠিক কাজটা। বিয়ারটা হলো সেলফ ক্লোজিং না, তাহলে নিজেই শুরু হলো নিজেই শেষ করে করছি, আপনি না দিলে যে সমস্যা তা না। XML আসলে এরকম বিয়ারটা একটা এরকম সরাসরি নাই, কিন্তু রুলস হলো এইভাবে লেখার নিয়ম। আপনি যখন W3 ভ্যালিডেশনে চেক করতে যাবেন তখন আপনাকে ভুল হিসেবে ধরতে পারে যেটা ক্লোজ হয় নাই। আমি আপনাদের যেটা বলতেছি, আপনারা যতটুকু শেখেন ক্লিয়ার শেখেন, এটাই বলতেছি। আমি এভাবে করার চেষ্টা করি। এটা সেলফ ক্লোজিং না, আপনাকে শর্ত কি, একটা ট্র্যাক শুরু করলে শেষ করতে হবে। তা আমার যেহেতু আলাদা ক্লোজিং নাই, সেহেতু একসাথে শেষ করে দিলাম। এজন্যই শুধু বিয়ার দিলে যে হবে না তা না, এটা দেখবেন ওই স্ল্যাশটা আগে দিলেও কাজ করে। HTML আসলে ওইভাবে আপনি সহজে ভুল ধরতে পারেন না। ঘটনাটা কি হয়েছে দেখছেন একটু খেয়াল করে? হয়েছে, সমান হয়েছে। এই যে সমস্যার কারণে আমরা এখানে টেবিল ইউজ করব, দেখেন কিভাবে। ফর্মের ভিতরে টেবিল নিলাম, টেবিলের ভিতর কি থাকে বলেন তো? এখন আপাত দৃষ্টিতে বলেন আমাদের কলাম কয়টা থাকা উচিত? এনে দেখে বলেন তো, কলাম কলাম বলেন কেন? এইটার এটা তো কলাম না, এটা তো রো। কলনের জন্য একটা আর এই পাশে একটা, বুঝতে পারছেন? আমরা যাচ্ছি কলন সমান সেন্টার থাকে, মানে সবগুলো একই থাকে। এজন্য আমরা নেমটা একটা রাখবো, কলনটা একটা রাখবো, আর এই পাশে আরেকটা কলামে রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? টিডি নিতে হবে না? এই মনে নেই? টিডি কয়টা নিতে হবে? 3টা। প্রথমটা কি হবে? নেম। দ্বিতীয়টা কি হবে? তৃতীয়টা কি হবে? তাই না? একইভাবে এখন দেখেন তো ব্যাপারটা কিরকম হলো। ঠিক আছে না? যত বড়ই লেখেন না কেন ততটা জায়গা নিয়েও চলে যাবে, বুঝতে পারছেন?
দেখেন আমারই তেমন কোনো কিন্তু জিনিস না, আপনারা যা শিখছেন তাই, কিন্তু একটু বুদ্ধি খাটায়। ব্যাপার হলো ফর্মের ভিতরে আমি টেবিল কেন ইউজ করবো? আমি তো টেবিল দেখাচ্ছি না, আমি কি দেখাইছি এখানে যে ফর্ম আকারে ছক আকারে আইছে? কিন্তু ব্যাক ইন্ডিয়া টেবিল দিয়ে কিন্তু এই জিনিসটা সুন্দর হয়ে গেছে। এরকম হালকা পাতলা একটু চিন্তা করতে হবে কিভাবে কি করা যায়। এখন মনে করেন এখানে আপনি আরো কি কি দিলেন, মোবাইল নাম্বার, মনে করেন যে আরো অনেক রকম দিলেন, তাই না? সব এভাবে আসলো পরপর। এখন আপনি চাচ্ছেন যে মনে করেন আপনার শিক্ষাগত যোগ্যতা লিখবেন এখানে, যে গতদিন যেটা বলেছিলাম নেস্টেড টেবিল দেখাবো। এখানে কি করবেন, এই পর্যন্ত তো থাকবে, তাই না? এই পর্যন্ত ঠিক থাকবে, শুধু আমার এইখানে একটা টেবিল তৈরি হবে ছক আকারে, যেখানে আপনার কি থাকবে, কি পরীক্ষা দিয়েছেন, কত সালে দিয়েছেন, বোর্ড কোনটা, জিপিএ কত, এরকম থাকবে। দেখেন এই যে টিডির ভিতরে এখানে আপনাকে একটা টেবিল বানাতে হবে। তারপরে টেবিল ছাড়া ছক কিভাবে বানাবেন? এই যে টেবিলের ভিতরে আরেকটা টেবিল না, এটাকে বলে নেস্টেড টেবিল। সব জিনিসটা তো তাই, সিম্পলি নেন, সব জিনিসটা তো একটা ফর লুপের ভিতরে একটা ফর লুপ চালালে নেস্টেড ফর লুপ, একটা ইফের ভিতরে একটা ইফ লিখলেই নেস্টেড ইফ কন্ডিশন। ব্যাপারটা এরকম সিম্পল ভাবে দেখলে এরকমই, ঠিক আছে? এখন কি করতে হবে, আপনাকে ড্র নিতে হবে না? টিআর নিলেন, এর ভিতরে কি টিডি নিতে হবে না? পরে নেবেন, মনে করেন যে এক্সাম নেম, তারপর ইয়ার, বোর্ড, জিপিএ মনে করেন 4টা নিলাম। প্রথমটা কি? আচ্ছা, যেহেতু আমাদের এটা উপরে থাকবে হেডিং, সেহেতু আমরা টিডি না ইউজ করে কি করতে পারি, কারণ এই লেখাটা বোল্ড হবে, আপনার হচ্ছে সেন্টার থাকবে, আমরা চাচ্ছি একটু এক্সট্রা বোঝা যাক যে এটা হচ্ছে আমাদের ইসের বর্ডার। তাহলে এক্সাম নেম, তারপরে কি থাকবে, এখন আমাদের আরেকটা টিআর থাকবে না, একটা বা অনেকগুলো থাকতে পারে, তাই না? হ্যাঁ, জেনগোডিং দেয়া। আচ্ছা, তাহলে টিডি, আমাদের টিডিও 4টে লাগবে না নাকি? আমি এটা দ্রুত করার টাইম হয়ে যাচ্ছে। এক্সাম নেম মনে করেন যে, ঠিক আছে, বোর্ড মনে করেন যে যশোর, জিপি একটা দিলেন সাপোজ 4, পাসিং ইয়ার মনে করেন কত আপনাদের বলেন? আসছে না, কিন্তু ই গেল কই? রাইট, এই টেবিলে না? আর কি দিয়েছিলাম ফাঁকা করার জন্য? সেলের ক্রসিং দেওয়া আপাতত দরকার নেই, আমরা ইসে ফাঁকা করতেছি না, আমরা ভিতর থেকে একটু জায়গা বাড়াতে যাচ্ছি। গতদিন দেখাইছিলাম এগুলো, ঠিক আছে না? এখন আপনি মনে করেন যে আপনার আরো দরকার, ডিপ্লোমা মনে করেন কমপ্লিট করে ফেলাইছেন,
বুঝতেছেন তো? মনে করেন এই যা আছে তাই আছে, থাক। এখন আপনার যতগুলো দরকার ততগুলো আপনি বাড়াবেন, নিচে নিচে সব চলে আসবে। সাবমিট দিলে সাবমিট নিয়ে সেটা বুঝতে পারলাইছি। আপনি ব্যাপারটা হচ্ছে আসলে এইভাবে একটা করা হয় না, টেবিলের ভিতরে আসলে ওইরকম করে আপনার ইনপুট টাইপ নেওয়া হয় না, এগুলো সব এরকম করে নিয়ে পরে এরকম করে শো করানো হয়। আমি জাস্ট দেখালাম এরকম করে আপনি দিতে পারবেন, এরকম একটা স্ট্রাকচার। আমি মেইনলি দেখানোর কথা ছিল যে টেবিল দিয়ে কিভাবে আমরা এরকম জিনিস বানাতে পারতেছি, এটা দেখানোর জন্য। মেইনলি হয় কি, আপনাকে এরকম ফর্ম দেখানো হয়, ফর্মগুলো ফিল আপ করেন, তারপরে এসে আপনাকে এইভাবে দেখানো হয়। ওই এসএসসি তে কত, এসিসি তে কখনো ফর্ম করে ফিল আপ করেন নাই? এসএসসি তে কত, এসএসসি তে কত, এরকম আলাদা করে এরকম ফিল্ডে লিখে দিতে হয়। দেওয়ার পরে যখন আপনাকে ফাইনালি প্রিভিউ করে যে আপনার ফর্ম ফিল আপ করা শেষ, এবার প্রিভিউ দেখেন ভুল ঠিক আছে কিনা, তখন এইভাবে এনে দেখানো হয়। কিন্তু যখন নেই তখন তো এইভাবে নেই। ওই যে সিলেক্ট ড্রপ ডাউন করে আপনার মনে করেন এসএসসি জেএসসি অনেক দেয়া আছে, সিলেক্ট করবেন, পয়েন্ট কত কত দেয়া আছে, বোর্ড দেয়া আছে, বোর্ড তো আর বেশি না, সব এরকম ড্রপ ডাউন করে দেয়া আছে। আমরা একটু আগে দেখলাম না সিলেক্ট অপশন, ওইভাবে দেয়া আছে, আপনার সিলেক্ট করে করে দিতে হবে। দেওয়ার পরে যেটা দেবেন সেগুলো এসে এরকম করে শো করে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখি নিচে, মনে করেন টেবিল কয় শেষ হলো, এখানে টিয়ার, তাই তো? তাহলে এরপরে আমাদের একটা টিয়ার নিতে হবে। নেওয়ার পরে আমাদের টিন নিতে হবে কত, টিন তিনটা না, তিনটা তো, ও চারটা, কই তিনটা তো। আমি এটা উপরে চলে গেছি, এই যে টেবিল, এটা তো ছাড়াই চলে আসছি, উপরের টেবিল। এখানে মনে করেন যে অ্যাবাউট ইয়োরসেলফ, মানে তোমার নিজের সম্পর্কে কিছু বলো। এখানে কি থাকবে, ক্লোন। আর এখানে চাচ্ছি একটা বড় বক্স থাকবে, ইনপুট টাইপ দিলে কি ছোট হচ্ছে না, আমি চাচ্ছি একটা বড় বক্স থাকবে যেখানে অনেক লাইন লেখা যাবে, কমেন্ট আকারে। ইনপুট টাইপ টেক্সটে কি অনেক লাইন লেখা যায়? এক লাইনে অনেক লেখা যায়, কিন্তু অনেক, আমি চাচ্ছি এখানে অনেক লাইন লেখা যাবে। দেখেন এখানে কি করতে হবে, এটা নামালাম, এর ভিতরে আরেকটা ট্যাগ আছে কি, টেক্সট এরিয়া। ঠিক আছে না? এখন এখানে আপনি করে দিতে পারবেন যে কয়টা কলাম আর কয়টা রোজ জায়গা নিয়ে ওইটা আসবে, মানে কয়টা ক্যারেক্টার এরকম বড় ছোট করতে চাচ্ছেন, এটা আপনি করতে পারবেন। দেখেন আগে জিনিসটা কি হলো দেখি, আসছে না? দেখেন এটা কিন্তু রিসাইজেবল, মানে আপনি যত লিখবেন তত নেবে, কোনো সমস্যা নেই। এখন ব্যাপার হচ্ছে আমরা যদি এটা বড় করতে পারবো কিভাবে, কলাম দিলাম হলো মনে করেন যে সাপোজ 20টা, মনে করেন যে 6টা। ঠিক আছে, কলাম 20টা দিলাম, মানে 20টা ক্যারেক্টারের জায়গা পাইছে। আমরা আরো বাড়াতে পারি, মনে করেন যে 40। সব এই যে সাইন আছে মানে রিসাইজেবল আছে, এটা রিসাইজেবল সবসময় থাকবে, সমস্যা নেই। ঠিক আছে, আর আমরা যখন আরো একটু ভালো কাজ দেখবো, যে কোরির ব্যবহার দেখবো বা প্লাগইনস দেখবো, তখন দেখবো এরকম একটা টেক্সট এরিয়াকে কিভাবে আমরা এডিটরে কনভার্ট করতে পারি। এডিটর বোঝেন? বিভিন্ন জায়গায় পোস্ট করার সময় দেখেন ওপরে টোপরে কি বিভিন্ন রকম লেখা টেখা আসে, মানে ওই আপনি বিভিন্ন রকম করতে পারেন, বাঁকাতে পারেন, ছোট বড় করতে পারেন, দেখাতে হবে।
এই যে এরকম এডিটর দেখেন নাই, মনে করেন এরকম একটা লেখা লিখলাম, এটাকে আমি সিলেক্ট করে যদি বি চাপ দিয়ে দেখেন বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, আবার সিলেক্ট করে মনে করেন আপনি আই চাপ দিলে ইটালিক হয়ে গেল, ইউ চাপ দিলে আন্ডারলাইন হয়ে গেল, এখানে কালার চেঞ্জ করতে হয়। ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর এই পাশেরটা হলো ইসের কালার। ঠিক আছে, এই পাশেরটা হলো ফন্টের কালার। আর এই যে অ্যালাইন, এটা দেখেন নাই, হ্যাঁ আমি তো সেই কথাটাই তখন বলার চেষ্টা করতেছিলাম যে ওয়ার্ড এরকম জিনিস আছে, এটাকে অ্যালাইন বলে। তো এরকম কিভাবে এডিটরে, এরকম এডিটরে কিভাবে ই করা যায় সেটা তো বুঝতেছেন। মানে আমরা এরকম করে ওই টেক্সট এরিয়াটাকে মেইনলি এইভাবে কিভাবে কনভার্ট করতে পারি এডিটর দিয়ে, আমরা সেগুলো দেখবো যখন প্লাগইনসের ব্যবহার দেখবো। এখন ব্যাপার হলো আপনাদের তাহলে কাজ থাকবে এরকম, এই পাশে ছবি তো নিয়ে আসা সবই দেখছেন, এখানে মনে করেন যে আপনার ছবি থাকবে এখানে, আর এই পর্যন্ত যা যা দেখাচ্ছি সবগুলো এর ভিতরে ইমপ্লিমেন্ট করবেন, করার চেষ্টা করবেন, তাহলে প্র্যাকটিস হবে। এরপরে ইনপুট টাইপ সাবমিট রিসেট বাটন থাকবে, মোটামুটি এগুলো সব করে নিয়ে আসবেন। এই যে দেখালাম না কই সাবমিট রিসেট ফর্ম, এরকম করে নিয়ে আসবেন। ঠিক আছে।